আসসালামু আলাইকুম। আজ ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। কাদের মোল্লার ফাঁসি নিয়ে আওয়ামী লীগের এক মন্ত্রীর আফসোস। কেন বিএনপির আবেদন নাকচ করল বিটিআরসি। নিজের সাত বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ। এবার বিস্তারিত। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সুপ্রিম কোর্টের সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কয়েকদিন আগে দেশে ফিরেন। নয়াদিগন্ত পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারটির চুম্বক অংশ তুলে ধরছি। কেন দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, আমি ২০১৩ সালে মাত্র ২ সপ্তাহের জন্য লন্ডনে গিয়েছিলাম। তখন কাদের মোল্লার ফাঁসি হয়েছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বন্ধ। বিরোধী দল নির্বাচন বয়কট করল, আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে দিল। তখন আমি লন্ডনে গিয়ে কিছু কূটনৈতিক কাজ করলাম। প্রশান্ত মহাসাগরের এপার ওপারে গেলাম। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ আরও নানা দেশে ঘুরে বেড়ালাম। ৫ বছর পর আমি আমার আইনি পেশায় ঢুকে গেলাম। সেখানে আমার পেশাগত কাজ করে মনে এক ধরনের সন্তুষ্টি পেলাম। কি কারণে সেটা পরে বলবো। কার্যত আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটা ছায়া যুদ্ধ শুরু করলাম। আমি বিএনপির কেসগুলো নিয়ে লড়াই শুরু করলাম। জামায়াতের কেসগুলো নিয়ে লড়লাম। সেখানে ৬০% মামলায় আমি জিতেছি। আমি এই মামলাগুলোকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা লড়াই হিসেবে দেখেছি। লন্ডনের কোর্টগুলো আমাকে সাপোর্ট করত। আমি জামায়াতের নায়েবে আমির একেএম নাজির আহমেদের ছেলের রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত মামলার কৌশলী ছিলাম। সেখানে আইনি লড়াইয়ে র্যাবকে জার্মানির গেস্টাপোর সাথে তুলনা করলাম। লন্ডনের কোর্ট এই যুক্তি গ্রহণ করল। বাংলাদেশে হলে আমাকে সুপ্রিম কোর্ট থেকে হয়তোবা উঠিয়ে নিয়ে যেত। সুতরাং ১১ বছরে আমি আমার পেশা দিয়ে প্রবাসে লড়াই করেছি। আমার সন্তুষ্টির জায়গায় এটাই। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মৃত্যুদণ্ড হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা সম্পর্কেও নতুন তথ্য দেন। তিনি জানান, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েছিল ২০১৩ সালে। ২০১২ সালে একজন মন্ত্রী আমাকে বললেন, সে আমারও বন্ধু ছিল, কাদেরেরও বন্ধু ছিল। তিনি বললেন, রাজ্জাক ভাই, কাদেরকে তো আর বাঁচাতে পারলাম না। মানে তখন থেকেই রাজনৈতিক ব্যক্তিত্বরা জানেন যে এদেরকে ফাঁসি দেওয়া হবে। এই একটা ঘটনাই প্রমাণ করে এই বিচার সম্পূর্ণ সাজানো, মিথ্যা ছিল। হাসিনার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে, সে একই আইনে শেখ হাসিনার কি বিচার করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া উচিত। এই বিচারটা স্বচ্ছ হওয়া উচিত। আমি আশা করি জামায়াতের বড় বড় নেতা কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে যে অন্যায় হয়েছে সেটা তাদের ব্যাপারে হবে না। তবে তাদের অপরাধের ব্যাপারে প্রচুর প্রমাণ রয়েছে। এদের দ্রুত বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে এদের বিচার সম্ভব নয়। দেশেই আইন থাকলে সেটার ব্যাপারে আইসিসি হস্তক্ষেপ করবে না। হাসিনার বিচার দেশীয় আইনে হওয়া উচিত। তার যে অপরাধ তাতে তার বিচার হতেই হবে এবং সেটা স্বচ্ছ হওয়া উচিত, যাতে বিচার নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন না তোলে। এই ডিজিটাল যুগে তার বিরুদ্ধে অপরাধের প্রচুর আলামত রয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কাছে তরঙ্গ বরাদ্দ চেয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বেতার যন্ত্র আমদানি করতে ও তরঙ্গ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা। এদিকে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে কোনো রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি। তবে দল হিসাবে বিএনপির অনুকূলে তরঙ্গ বরাদ্দ না দিয়ে দলের চেয়ারপারসনের নিরাপত্তা প্রদানের জন্য যদি কোনো নিরাপত্তা সংস্থা নিয়োজিত থাকে, তাহলে সেই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই বাছাই সাপেক্ষে সংস্থাটির অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সরকারের কাছে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখনও অনুমতির বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। আবেদনের চিঠি থেকে জানা যায়, খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে বেতার যন্ত্র আমদানি করতে বিটিআরসির কাছে অনুমোদন চায়। এসব যন্ত্রপাতি ব্যবহার করতে তরঙ্গের বরাদ্দ চায়। সেই পরিপ্রেক্ষিতে বিটিআরসি স্পেকট্রাম বিষয়টি বিশদ আলোচনা শেষে রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম না থাকায় নাকচ করে দেয়। তবে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করে। বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খান বলেন, আইন অনুযায়ী লাইসেন্সি প্রতিষ্ঠান ছাড়া কোনো রাজনৈতিক দলের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা সিন্ডিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ ডাকসুর বিষয়ে আলোচনা না করতে উপাচার্যের সঙ্গে বাক বিতণ্ডার অভিযোগ উঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভে আগামী 72 ঘণ্টার মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের আলটিমেটাম দেন তারা। বৃহস্পতিবার রাত 11:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এমন আলটিমেটাম দেন। এ সময় শিক্ষার্থীরা ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্যকার, মধুর ক্যান্টিন, চাঁদাবাজি, টেম্পু গণরুম, গেস্ট রুম না ডাকসু, ডাকসু ডাকসু, ডাকসু যারা চায় না শিক্ষার্থীদের শত্রু তারা, 1 2 3 4 ডাকসু আমার অধিকার, দিতে হবে ডাকসু দিতে হবে, লেজুর বৃত্তিক ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আমরা লীগকে বিতাড়িত করেছি, কোনো ছাত্র সংগঠনের ভয়ে ডাকসু থেকে পিছু হটব না। যারা ডাকসুর বিরুদ্ধে অবস্থান নেয়, কবরস্থান টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে, তাদের আমরা 17 জুলাই লাল কার্ড দেখিয়েছি। প্রশাসনের কাছে বলবো, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জোবায়ের বলেন, ঢাবি শিক্ষার্থীরা হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সুতরাং নতুন করে যদি দানব তৈরি হয় শিক্ষার্থীরা তাদের পালাতে বাধ্য করবে। ঢাবি শিক্ষার্থীরা আর কোনো দানবকে দেখতে চায় না। ছাত্রদল যখন দেখেছে তারা ডাকসুতে জিততে পারবে না, তখন তারা ভিসি স্যারের সঙ্গে উচ্চবাচ্য করার সাহস দেখিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এই প্রশাসনের সঙ্গেই আছি। অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার বক্তব্যের শুরুতেই ছাত্রদল কর্তৃক হেনস্থার প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, উপাচার্যকে অপমান করার মাধ্যমে ছাত্রদল পুরো বিশ্ববিদ্যালয়কেই অপমান করেছে। উপাচার্যকে 72 ঘণ্টার মধ্যেই রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা শিক্ষার্থী নির্যাতনের আর পুনরাবৃত্তি চাই না। সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির মেজ ছেলে শামীম বিন সাইদি বলেছেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হাড়ের আক্রমণের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী কি হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি হাসি দিলেন, এর আগে কখনো এত সুন্দর হাসি দেখেছেন কি? আমি দেখি নাই। আপনাদের কি মনে হয় জানি না। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এমন সৌভাগ্য হয় না। কেউ একজন জিজ্ঞেস করেছিল, আপনার কি কষ্ট হচ্ছে, কেমন আছেন? তিনি সঙ্গে সঙ্গেই বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনারা কি ওই হাসি দেখেছেন? ওই হাসি শুধু হাসি নয়, তার মাঝে প্রতিবাদও রয়েছে। 13 বছর নয়, 26 বছর নয়, 30 বছর বন্দি করে রাখলেও আল্লামা সাইদির মাথা নত হবার নয়। তার চলে যাওয়া অস্বাভাবিক ছিল, কারণ তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। কোরআনের রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের সোবাহানিয়া দরবার শরীফের 115তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুসান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বলা হচ্ছে, 55 বছর বয়সী সোহেল তাজ 7টি বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় গত 29 ডিসেম্বর থেকে। ওই দিন সোহেল তাজ তার ইন্সপায়ার ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের 7ম বিয়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আমি কিছুই বলবো না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। 2টি কমেন্ট শেয়ার করলাম, তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর, মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশড নব্য কাউয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট পচা, নীতি আদর্শ বিচ্যুত, লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। ভারতের হাতে বন্দী বাংলাদেশের 90 এবং বাংলাদেশে বন্দী ভারতের 95 জেলে বিনিময় হবে রোববার। আন্তর্জাতিক জলসীমায় ওই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জ পরিদর্শনকালে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
নতুন পুরাতন মিলে ভারতের কারাগারে থাকা ৯০ বাংলাদেশি জেলে ও নাবিককে মুক্ত করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয় মধ্য ডিসেম্বরে। নিরপরাধ ওই জেলে ও নাবিকদের দ্রুত মুক্ত করতে ভারতের শর্ত পূরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওই সময়ে বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলের মুক্তির বিনিময়ে দেশটিতে আটকা নতুন পুরাতন মিলে ৯০ জেলে নাবিককে ছেড়ে দেওয়ার প্রস্তাব করে নয়াদিল্লি। সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস সাত্তার আগেই জানান, সম্প্রতি বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন ৯৫ জন ভারতীয় জেলে। খুলনা অঞ্চলের একাধিক কারাগারে রাখা হয়েছে তাদের। গত ১৪ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে তাদের আটক করা হয়। মূলত তাদের ছাড়িয়ে নিতে চাপ বা কার্ড হাতে নিতে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি নাবিক ও জেলেদের অন্যায়ভাবে ধরে নিয়ে যায়। মধ্য ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জেলেদের বিনিময়ের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছাড়াও কোস্টগার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক দেশের জেলেদের অন্য দেশের ভূখণ্ডে ঢুকে পড়াটা এবারই প্রথম নয়। ফলে অতীতেও এক দেশ অন্য দেশের ভূখণ্ডে ঢুকে পড়লে আলোচনার মাধ্যমে ফেরত আনার নজির রয়েছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের আলোচনার গতিটা শ্লথ হয়ে পড়েছে। যেহেতু গত সপ্তাহে দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে, এরই ধারাবাহিকতায় জেলে ও নাবিকদের ফেরানোর প্রক্রিয়ায় জটিলতা হবে না বলেই আশা করছে সরকার। বিবেচ্য বিষয় হচ্ছে এখন নৌযান সহ নাবিক ও জেলে সহ দুই পক্ষ কিভাবে একে অন্যকে সহায়তা করতে পারে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে মত বিনিময় করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, সাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ৮০ জেলে ও মাঝি মল্লাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সেদেশের পুলিশ। তাদের ওড়িশা রাজ্যের পারাদ্বীপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পারাদ্বীপের উপপুলিশ সুপার সন্তোষ কুমার জেনা জানান, আটক বাংলাদেশি জেলেদের পারাদ্বীপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় যাচাইয়ের জন্য তাদের পুলিশের কাছে দেওয়া হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার প্রথম ধাপ এটি। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিনুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষ তার পরিস্থিতির পরিবর্তন কখন করতে পারে? যখন সে তার দৃষ্টিভঙ্গি বদলায়। সবসময় যদি আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে জীবনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ধরুন, একটা গ্লাসের অর্ধেক পানি আছে, আপনি কি বলবেন যে অর্ধেক খালি? না, আপনি চিন্তা করুন যে এই গ্লাসটি অর্ধেক পানি ভর্তি। এভাবে জীবনের প্রত্যেকটি কাজে আপনি যদি ইতিবাচক ভাবতে পারেন, পজিটিভলি নিতে পারেন সব কিছু, অনেক কষ্ট, অনেক প্রতিবন্ধকতার মধ্যেও যদি সাহস রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন জীবন যুদ্ধে। সফলতা আপনার পায়ে এসে চুমু দেবে তখন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অনুপ্রবেশ ও গুন্ডাদের প্রবেশে সহায়তা করছে। কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, সীমান্ত পাহারা দেয় বিএসএফ, টিএমসি নয়। তারা গুন্ডা পাঠাচ্ছে, সীমান্ত দিয়ে এমন লোক পাঠাচ্ছে যারা এসে খুন করে যাচ্ছে। এটা বিএসএফ এর ভেতর থেকেই হচ্ছে এবং এটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা যদি না হতো তাহলে এই জিনিস সম্ভব হতো না। তিনি বলেন, আমাদের কাছে খবর আছে, ইসলামপুর দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়েই ঢোকাচ্ছে। কেউ যদি মনে করে থাকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করবে, এটা তৃণমূল করছে না। তৃণমূলের অধিকার নেই, সাধ্যও নেই। এলাকা নিয়ন্ত্রণ করে বিএসএফ। কেউ কেউ বিএসএফ এর দায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন। বিএসএফ এর পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ও রাজ্যের বিরোধী দল বিজেপি বলেছে, মমতা ব্যানার্জি একমাত্র নেতা যিনি বিএসএফ এর সমালোচনা করছেন, তাদের কটু কথা বলছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি জানিয়েছেন, মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির সমস্যাটা হলো যে দুষ্ট চক্রটি মাদক, মানব ও গরু পাচারে জড়িত তাদের ব্যাপারে কড়া ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। আমরা পরামর্শ দেব যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বিএসএফ এর সাথে সহযোগিতা করুন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।